আমাদের আজকের গল্প তিন গোয়েন্দা সিরিজের প্রাচীন মূর্তি। লিখেছেন লেখক রাকিব হাসান। ভলিউম 16 পার্ট 4। বিশাল পিরামিডের একেবারে গোড়ায় এসে বন্ধ হলো গড়ানো। হাঁসপাস করতে করতে উঠে বসলো তিনজনেই। হাঁটু আর কোনোই ছড়ে গেছে, আরো কয়েক জায়গায় ব্যথা পেয়েছে, তবে হাড় ভাঙেনি। বলেছিলাম না ভূত আছে? কোলা ব্যাংকের স্বর বেরোলো মুসার কণ্ঠ দিয়ে। ধাক্কা দিয়ে ফেলেছে তোমার মাথা। রেগে গেল কিশোর। কতবার সাবধান করলাম ওভাবে উঠতে পারবে না। ইন্ডিয়ানদের শত শত বছরের অভিজ্ঞতাকে বুড়ো আঙ্গুল দেখাতে গিয়েই এই বিপদটা বাদালে। ভাগ্যিস বেশি উপরে উঠে অকাজটা শুরু করনি। রবিন কাঁপছে, মুখ থেকে ধুলো আর মাটি মুছে বলল, মুখটুক মুছো না, ভাড়ের মতো লাগছে তো। কিশোর আর রবিনের মুখের অবস্থা দেখেই নিজেরটা কেমন হয়েছে আন্দাজ করে ফেলল মুসা। মুছতে মুছতে বলল, বাপরি বাপ, মনে হলো গত 1000 বছর ধরে একটানা গড়াগড়ি খেয়েছি। জাহান্নামে যাক সূর্যের পিরামিড, আমি আর এর মধ্যে নেই। দুহাত নাড়ল সে। জোরে একটা নিঃশ্বাস ফেলল কিশোর, কিন্তু আরেকবার চেষ্টা করে দেখতে চাই। উঠতে শুরু করলো আবার সে। পিছু নিল রবিন। পুরো আধ মিনিট সেদিকে তাকিয়ে বসে রইল মুসা। তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল, ওরা দুজনে পারলে সে পারবে না কেন। উঠতে শুরু করলো সেও, তবে এবার আর তাড়াহুড়া করলো না, নিয়মও লঙ্ঘন করলো না। ধীরে ধীরে উঠে এলো ওরা চূড়ার কাছে চওড়া বেদি মতো জায়গাটায়। একসময় একটা শহর ছিল বটে। অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে রবিন। আর এসব মন্দির এত কষ্ট করে তৈরি হয়েছে শুধু মানুষের খুনের জন্যে। ভাবতে কেমন লাগে, এখানে এনে বলি দেওয়া হতো মানুষকে। বইয়ে পড়েছি। হাত তুলে দূরের একটা জায়গা দেখিয়ে মুসা বলল, একসময় ওখানে নাকি লক্ষ লোকের বাস ছিল। ওটাই পিরামিড অফ দ্য মুন, চাঁদের পিরামিড, তাই না? মাথা ঝাঁকালো কিশোর আর রবিন। যেটাতে দাঁড়িয়ে আছে দেখতে অবিকল একই রকম ওই পিরামিডটাও, কেবল আকারে ছোট। একটা মন্দির দেখিয়ে কিশোর বলল, ওটা তৈরি হয়েছিল একজন বিদেশির সম্মানে। কি? মুসা বলল, আমি তো জানতাম 1000 বছর আগেই তৈরি হয়েছে ওটা, স্পেনিয়ার্ডরা এখানে আসার আগে। তাই হয়েছিল? কেন, কিংবদন্তিটা শুনোনি? সাদা চামড়া, নীল চোখ, লম্বা দাড়িওয়ালা একজন মানুষ এসে হাজির হয়েছিল 7 সাগরের ওপার থেকে, পালকে ঢাকা সাপের পিঠে চড়ে। সেই জন্যেই সাপ ছিল প্রাচীন মেক্সিকানদের কাছে পবিত্র। ওই মানুষটার নাম দিয়েছিল ওরা কোয়েতজালকোয়াটল। তখনকার ইন্ডিয়ানদের চেয়ে অনেক অনেক জ্ঞানী ছিল সেই লোক। তাদেরকে শিখিয়েছিল কি করে বিল্ডিং তৈরি করতে হয়, ফসল ফলাতে হয়, পাথর কুদে শিল্প সৃষ্টি করতে হয়। এই গল্প খুব ভালো লাগছে মুসার। অ্যাজটেকদের সঙ্গে বাস করত সেই লোক? না, ওরা আসার অনেক আগে থেকে সেই লোক ছিল সেখানে। তার মৃত্যুর পর তাকে দেবতা বানিয়ে ফেলল ইন্ডিয়ানরা। কোয়েতজালকোয়াটল ইন্ডিয়ানদের অনেক দেবতার একজন। দেখা হয়েছে। আবার নামতে লাগলো 3 গোয়েন্দা। অর্ধেক নামার পর হঠাৎ চেঁচিয়ে উঠল রবিন, এই দেখ দেখ, ওই যে ছবির লোকটার মতো লাগছে না? সিনোর স্টেফানো, মুসা বলল। হতে পারে, বলল রবিন, তবে নামার গতি বাড়ানোর কোনো চেষ্টা করলো না। এত উপর থেকে পড়ে ঘাড় ভেঙে মরতে চায় না। গোড়ায় নেমে আর লোকটাকে দেখতে পেল না ওরা। ভাবলো আরেক পাশে চলে গেছে। দ্রুত হেঁটে আরেক পাশে চলে এলো 3 জনে। নেই লোকটা। প্রায় দৌড়াতে শুরু করলো 3 জনে। পুরো পিরামিডের চারপাশে এক চক্কর দিয়ে এলো। আশ্চর্য,
কোথাও দেখা গেল না লোকটাকে, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ধপ করে মাটিতে বসে পড়ল মুসা। পাগল হয়ে গেছি আমরা, কি সব কাণ্ড করে বেড়াচ্ছি, এসবের কোনো মানে হয়? পুরো মেক্সিকো শহর ঘুরে এলেও এত কষ্ট লাগতো না। তিনজনের মধ্যে মুসাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে পারে। তারই যখন এই অবস্থা, কিশোর আর রবিনের অবস্থা অনুমানই করা যায়। এক জায়গায় সামান্য ঘাস দেখে তার উপর শুয়ে পড়ল রবিন। এই অ্যাস্টেক ব্যাটাদের ফুসফুসের ক্ষমতা ছিল অসাধারণ। কিশোরও বসে হাঁপাচ্ছে, সে ভাবছে লোকটার কথা। বলল, হয়তো অন্য পিরামিডটার কাছে চলে গেছে সে। দেরি করলে আর পাওয়া নাও যেতে পারে। তাড়াতাড়ি এসে গাড়িতে উঠল তিন গোয়েন্দা, ছুটল চাঁদের পিরামিডের দিকে। সেখানেও পাওয়া গেল না লোকটাকে। এরপর গেল ওরা কোয়েতজাল কোয়াটলের মন্দিরের কাছে। এটাকেও ছোটখাটো আরেকটা পিরামিডই বলা চলে। চারপাশে চক্কর দিল একবার, ভ্রুকুটি করল কিশোর। লোকটা কে জানে, সিনিয়র স্টিফেনও নাও হতে পারে। আমাদের দেখলে পালাবে কেন ডক্টর? তাও তো কথা, বলল মুসা। কিন্তু যদি তিনি স্টেপনই হন আর আমাদের দেখে এভাবে পালাতে থাকেন, তাহলে তার সঙ্গে কথা বলবো কিভাবে? রবিন, ঠিক দেখেছ তো? দেখলাম তো, আমাদের দিকে তাকিয়ে রয়েছে। রবিনের কণ্ঠে সন্দেহ। তবে সিনিয়র স্টেপনই কি না শিওর নই, মনে হলো তারই মতো। সব মেক্সিকানের তো একই চেহারা, অন্তত আমার আলাদা মনে হয় না। আবার মন্দির দেখায় মন দিল ছেলেরা। পাথর কুদে দারুণ সব দৃশ্য আর কল্পিত জীবজন্তুর মূর্তি আঁকা হয়েছে। ফনা তুলে রেখেছে মস্ত এক সাপ, হাঁ করা, ভয়ঙ্কর দাঁতগুলো বেরিয়ে রয়েছে। কয়েকটা সাপ রয়েছে ওরকম। ওগুলোর মাঝে দেখা গেল একজন মানুষকে, বোধ হয় ওই লোকই কোয়েতজাল কোয়াটল। সেই প্রাচীন কালে এরকম শিল্প সৃষ্টি কি করে সম্ভব হয়েছিল, যখন পর্যাপ্ত যন্ত্রপাতি ছিল না? ভাবলে বিস্মিত না হয়ে পারা যায় না। আনমনে নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার কিশোর। বিড়বিড় করে বলল, এর সামনে ছবি তুলেছিলেন মিস্টার রেডফোর্ড। এখানে অ্যাজটেক যোদ্ধার কোনো সূত্র লুকিয়ে নেই তো? বিশাল মন্দিরটার দিকে তাকিয়ে রবিন বলল, এখানে চিঠি কিংবা দলিল লুকানো আছে ভাবছো? 1 মাস লেগে যাবে খুঁজে বের করতে। তবে আপাতত সেটা নিয়ে মাথা ঘামালো না ওরা। যে কোনো সময় ফিরে আসতে পারে কোয়েতজাল কোয়াটলের মন্দিরে। এখন জরুরি কাজ হলো সিনিয়র স্টেফানোকে খুঁজে বের করা। এখানে যখন নেই, অন্য কোনো ধ্বংসস্তূপে রয়েছেন হয়তো। আবার গাড়িতে এসে উঠল ওরা। হোটেলে ফিরে চলল। হোটেলে ফিরে কাপড় ছেড়েও সারতে পারল না কিশোর। টেলিফোন বাজল। পুলিশ চিফ মার্কাস ফোন করেছেন। বললেন, 1 ঘন্টা যাবত তোমাদেরকে ধরার চেষ্টা করছি। কোথায় গিয়েছিলে? টিউটিহুয়াকানে। কেন? একটু আগে খবর পেলাম একটা গুজব নাকি ছড়িয়ে পড়েছে। মন্টি অ্যালবানে একজন আর্কিওলজিস্ট একটা বিরাট আবিষ্কার করেছেন। তিনি তোমাদের লোক নন তো? সিনিয়র স্টেফানো, বুঝতে পারছি না। রিপোর্ট পেয়েছি একজন লোক নাকি শহরে এসে ঢুকেছে, বলে বেড়াচ্ছে খবরটা। তাকে ধরে জিজ্ঞেস করা হয়েছে। বলল আর্কিওলজিস্ট নাকি তার পরিচয় ছাড়তে নারাজ। সেজন্যই মনে হচ্ছে আমার তিনি সিনিয়র স্টেফানো। তাহলে আর দেরি করব না, কিশোর বলল। এখনই বেরিয়ে পড়ব, দেখি তাকে ধরতে পারি কিনা। তা আবিষ্কারটা কি করেছেন? লোকটা বলতে চাইল না। অনেক চেষ্টা করলাম। একটু থামলেন মার্কাস, তারপর বললেন, এখনই যাবে? মন্টি অ্যালবানের রাস্তা কিন্তু ভালো না। আমি অবশ্য কখনো যাইনি। পাহাড়ের ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে অনেক দূর। আজকে না গিয়ে কাল সকালেই যাও। আচ্ছা। লাইন কেটে গেল। রবিন আর মুসাকে খবরটা জানালো কিশোর। তারপর ম্যাপ খুলে বসল। মেক্সিকোর উত্তর পূবে প্রায় 350 মাইল দূরে ছোট একটা শহর আছে, নাম অক্সাকা।
যেতে হবে ওই শহরের ভেতর দিয়ে। রবিন বলল, একদিনে মন্টি অ্যালবানে যাওয়া সম্ভব না। এক কাজ করব, এক জায়গায় গিয়ে হোটেলে উঠব, ওখান থেকে আবার রওনা হওয়া যাবে। পরদিন খুব সকালে রওনা হয়ে গেল 3 গোয়েন্দা। প্যান আমেরিকান হাইওয়ে ধরে যেতে হয়, প্রচন্ড ভিড়। 2 ঘন্টা লেগে গেল পর্বতের কাছাকাছি আসতেই। ভিড় না থাকলে আরো অনেক আগেই চলে আসতে পারত। শুরু একটা শাখা পথ ঢুকে গেছে পর্বতের ভিতরে, সেই পথ ধরে চলল ওরা। একটু পরপরই তীক্ষ্ণ মোড়। ওপাশ থেকে সাড়া না দিয়ে গাড়ি গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। মোড় ঘোরার সময় তাই বারবার হর্ন দিতে লাগলো কিশোর। তারপরেও আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল একবার। ওপাশ থেকে তীব্র গতিতে ধেয়ে এলো একটা গাড়ি। এরকম মোড়েও গতি কমায়নি। সাই সাই করে স্টিয়ারিং ঘুরিয়ে পর্বতের দেওয়ালের সঙ্গে প্রায় সেটে গেল কিশোর। অন্য গাড়িটা পড়ে যাচ্ছিল পাশের গভীর খাদে। নিতান্ত কপাল জোর আর ড্রাইভারের দক্ষতার কারণে বেঁচে গেল। অপূর্ব দৃশ্য পর্বতের। দেওয়াল কোথাও খাড়া, কোথাও ঢালু, বেরিয়ে রয়েছে গ্রানাইটের বিচিত্র স্তর। ছোট বড় চূড়ার কোনোটাতে রোদ পড়ে জ্বলছে, যেন কড়া লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে, ছবির মতন। ডালে জন্মে রয়েছে নানা জাতের ক্যাকটাস। টিউলিপ ফুলের মতো দেখতে খাটো ম্যান্ডুই ক্যাকটাস থেকে শুরু করে দৈত্যাকার ক্যান্ডেল ক্যাকটাস সবই আছে। যেমন বিচিত্র চেহারা তেমনি রং। ছড়ানো সমতল একটা জায়গায় পৌঁছালো ওরা। জায়গাটা পর্বতের উপরেই। ক্যাকটাসের এক ঘন ঝাড় হয়ে আছে ওখানে। এই দাঁড়াও তো। কিশোরের কাঁধে হাত রাখলো মুসা। গাড়ি থামালো কিশোর। গরুর গাড়ির চাকার মতো সম্ব্রেরো হ্যাট পরা একজন মানুষ মাটিতে ঝুঁকে বসে কি যেন করছে একটা ম্যাগুই ক্যাকটাসের গোড়ায়। তার কাছে এগিয়ে গেল মুসা। দেখতে পারলো কি করছে লোকটা। ক্যাকটাসের ভেতরে এক ধরনের রস হয়, পানির বিকল্প হিসেবে সেটাকে খাওয়া যায়, তাই বের করছে লোকটা। এদিকে অনেক টুরিস্ট আসে। এখানকার লোকেরা তাই ইংরেজি বোঝে, বলতেও পারে কিছু কিছু। এই লোকটাও পারে। সহজেই তার সঙ্গে আলাপ জমিয়ে ফেলল মুসা। রবিন আর কিশোরও নেমে এলো। খিদে পেয়েছে 3 জনেরই। গাড়িতে লাঞ্চ প্যাকেট আর পানির বোতল রয়েছে, নামিয়ে আনা হলো। ক্যাকটাসের ছায়ায় খেতে বসলো 3 জনে। লোকটাকে আমন্ত্রণ জানাতেই রাজি হয়ে গেল সে। লেখাপড়া মোটামুটি জানে লোকটা। তার নাম ডিয়েগো। মেক্সিকো সম্পর্কে অনেক কিছু বলতে পারল সে। অনেক মজার মজার গল্প, ইতিহাস, ইন্ডিয়ানদের সামাজিকতা, দেবতার উদ্দেশ্যে নরবলির কাহিনী, এসব অনেক কিছুই জানে সে। বলে গেল গড় গড় করে। আর বলতেও পারে বেশ গুছিয়ে, সুন্দর করে। শুনতে ভালোই লাগে। এক সময় পিন্টো আলব্যারোর কথা জিজ্ঞেস করে বসলো কিশোর। না, চিনি না, মাথা নাড়ল ডিয়েগো। এক জায়গায় থাকে? জানি না। পকেট থেকে ছবি বের করে দেখালো কিশোর। ওই আরেকজন লোক, সিনোর স্টেপানো, আর্কিওলজিস্ট, নাম শুনেছেন? সিসি, দ্রুত জবাব দিল লোকটা। দেখিনি কখনো, তবে শুনেছি সিনোর স্টেপানো নামে একজন লোক এখানকার ধ্বংসস্তূপগুলোতে খুঁড়তে আসে। বহুবার এসেছে। মন্টি অ্যালবানে যায় তা বলতে পারবো না। লোকটাকে আরো কিছু প্রশ্ন করে ধন্যবাদ এবং গুড বাই জানিয়ে উঠে এলো 3 গোয়েন্দা। গাড়িতে উঠল। এবার ড্রাইভিং সিটে বসলো মুসা। না, এক বিন্দু এগোতে পারছি না। নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। লাভের মধ্যে শুধু বেরিয়ে বেড়াচ্ছি, রহস্যের কিছুই করা যাচ্ছে না। হক জায়গাতে একটা হোটেলে উঠল ওরা। ম্যানেজারের সঙ্গেও আলাপ করে দেখলো কিশোর। কিছুই জানতে পারল না। মন্টি অ্যালবানে যে একটা বড় আবিষ্কার হয়েছে এই খবরটা জানা না পর্যন্ত এই লোক। রবিন জিজ্ঞেস করলো, আজই যাবে? ঘড়ি দেখলো কিশোর, 6টা বাজে। এখনই খেয়ে নিলে যাওয়া যায়।
তাহলে দেরি করছি কেন? ভ্রু নাচালো মুসা। বসে গেলেই হয়। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ল 3 গোয়েন্দা। এবারের গন্তব্য মন্টি অ্যালবানের ধ্বংসস্তূপ, যেখানে সিনোর স্টেপানো যুগান্তর এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছেন বলে গুজব ছড়িয়েছে। যেতে নিশ্চয়ই রাত হবে না, কি বলো? 2 সহকারীর উদ্দেশ্যে বলল কিশোর। হলেই বাকি, রবিন বলল। শুনেছি রাতে ওসব প্রাচীন ধ্বংসস্তূপ দেখার আলাদা মজা, আর চাঁদ থাকলে তো কথাই নেই। ওরা যখন বেরুলো তখন 7টা বাজে। অচেনা পথঘাট, শুরুতেই পথ হারালো। ব্যাপারটা ধরতে পারলো প্রথমে রবিন। ম্যাপ দেখে ঠিক পথে এসে ওঠার জন্য এই প্রথেবড়ো একটা কাঁচা রাস্তা ধরতে হলো। প্যান প্যান শুরু করলো মুসা। এভাবে চললে ঘন্টাখানেক পরেই আমাদের খিদে পাবে। না, ঘোড়ার ডিমের অ্যাজটেক যোদ্ধাকে খুঁজে আর বের করা হলো না এই যাত্রা। গতি খুব ধীর। কিশোরও অধৈর্য হয়ে উঠেছে। নিজেকেই যেন সান্ত্বনা দিল। আসল রাস্তায় উঠতে বেশিক্ষণ লাগবে না। ইঞ্জিনটা এখন বদ্ধ না হলেই হয়, মুসা বলল। কিংবা টায়ার পাঞ্চার। তবে ইঞ্জিন বদ্ধ কিংবা টায়ার পাঞ্চার কোনোটাই হলো না। খোয়া বিছানো একটা পথে এসে উঠল গাড়ি। গতি বাড়ালো মুসা। পাহাড়ি পথ ধরে দ্রুত ধ্বংসস্তূপের দিকে উঠে চলল। পথ ভুল করায় বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে, সেটা পুষিয়ে নিতে চেষ্টা করছে মুসা। কিন্তু তারপরেও দিনের আলো থাকতে থাকতে পর্বতের উপরের চ্যাপ্টা সমতল জায়গাটায় পৌঁছতে পারল না, যেখানে রয়েছে মন্টি অ্যালবানের ধ্বংসস্তূপ। সূর্য ডুবে গেছে, চাঁদ উঠেছে। টর্চ না নিয়ে নেমো না, সতর্ক করল কিশোর। যতই চাঁদ উঠুক, মুসা ভূতের মতো লাগছে না? মুসা ভূতের ভয় লাগছে না তো? লাগলেই আর কি করব, হাসল কিশোর। রবিন কিছু বলল না। চাঁদের আলোয় কেমন যেন ভুতুড়েই লাগছে মন্টি অ্যালবানের পিরামিড আকৃতির মন্দির, সমাধিস্তম্ভ আর বাড়িঘরগুলোকে। গা ছমছমে পরিবেশ, বিশাল এক চত্বর দেখতে পেল ওরা। চারপাশ ঘিরে তৈরি হয়েছে পাথরের বাড়ি। 2টো বাড়ির মাঝের ফাঁকে গাড়ি রাখলো মুসা। টর্চ হাতে নেমে পড়লো 3 জনে। জায়গাটার বিশালত্বের কাছে অনেক ক্ষুদ্র মনে হলো নিজেদেরকে। স্তব্ধ, নীরব, অথচ এককালে নিশ্চয়ই গম গম করতো লোকজনে। ডানে বায়ে তাকালো মুসা। রবিনকে জিজ্ঞেস করলো, মিস্টার বুক অব নলেজের ইতিহাস কিছু জানো নাকি? কিছু কিছু। 1500 শতকের গোড়ার দিকে গড়ে উঠেছিল এই শহর। তারপর হাত বদল হলো, স্প্যানিশরা এসে দখল করে ফেলল। নতুন মনিবেরা অনেক কিছু রদ বদল করে তৈরি করলো নতুন শহর, মূল জায়গা থেকে কিছুটা সরে গিয়ে। আর পুরনো শহরটাকে ব্যবহার করতে লাগলো ধর্মীয় অনুষ্ঠানের কাজে। তাদের বড় বড় নেতাকেও কবর দিল এখানে। তার মানে পুরোপুরি ভূতের শহর। একটা পাথরের দেওয়ালের পাশে চলে এলো ওরা। নাচের দৃশ্য আঁকা হয়েছে খোদাই করে। খাইছে, প্রায় চিৎকার করে উঠল মুসা। দেখো দেখো! ঝট করে ঘুরে গেল অন্য 2টো টর্চের আলো। কিশোর জিজ্ঞেস করলো, কি? জ্যান্ত? এগুলো জ্যান্ত? হাসতে শুরু করলো কিশোর আর রবিন। এই ভূতই তোমার সর্বনাশ করবে, মাথাটা একেবারে খারাপ করে দিয়েছে। একটা মূর্তির গায়ে হাত বোলালো কিশোর। এই দেখো, একবারে মরা পাথর। যত যাই বলো, হাসিতে যোগ দিতে পারলো না মুসা। আমি কিছু নড়তে দেখেছি। মনে হচ্ছে চারপাশের কবর থেকে বেরিয়ে এসেছে সমস্ত প্রেতাত্মা। আমাদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। বাদ দাও তো ওসব ফালতু কথা। অধৈর্য হয়ে হাত নাড়ল কিশোর। কি কাজে এসেছি ভুলে গেছো? সিনোর স্টেপানোকে খুঁজতে। কিন্তু তাকে পাওয়া যাবে না, অন্তত এই বেলা। ধ্বংসস্তূপে যদি কাজ করেনও, রাতের বেলা এখন কি করতে আসবেন?
কোথায় ঘুমান সেটা খুঁজে বের করব বলল বটে, কিন্তু জোর নেই কিশোরের গলায়। জায়গাটায় এসেই তার মনে হয়েছে কিছু একটা ভুল হয়ে গেছে। স্টেপানো এখানে সত্যি আছেন কিনা এই ব্যাপারেও সন্দেহ জাগতে আরম্ভ করেছে। হয়তো ইচ্ছে করেই গুজব ছড়িয়েছে, ওদেরকে টেনে আনা হয়েছে এখানে, কে জানে। এই দেখ, বলে উঠল রবিন, হাত তুলে দেখালো। সামনে পিরামিডের মাথায় একটা আলো মিটমিট করছে, লন্ঠনের আলোর মতো। পেয়েছি, উত্তেজিত কণ্ঠে আবার বলল রবিন। নিশ্চয়ই সিনোর স্টেপানো কাজ করছেন ওখানে। সন্দেহ গেল না কিশোরের। কেন যেন মনে হতে লাগলো পুরো ব্যাপারটাই একটা ফাঁকিবাজি, ধোকা। মন্টি অ্যালবানাতে এসে ডক্টর স্টেপানোর প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ির গল্পটা ভুয়া। ওরকম কিছু হলে আর এত বড় একটা আবিষ্কার ঘটলে হোটেলের ম্যানেজারের অন্তত না জানার কথা নয়। তার সন্দেহের কথাটা বলল 2 সহকারীকে। কিন্তু কেন এই গল্প বানিয়ে বলতে যাবে? রবিনের প্রশ্ন। শুধু আন্দাজ করতে পারি, জবাব দিল কিশোর। নিশ্চিত হয়ে এখনো কিছু বলতে পারবো না। আমার বিশ্বাস টোপ দেখিয়ে আমাদেরকে এখানে পাঠানোর উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছে। আমাদের শত্রুরা জানে, শুনলে তদন্ত করতে আসবই আমরা। হয়তো কোনো কারণে সরিয়ে দিতে হয়েছে, কিংবা ভুল পথে ঠেলে দিয়ে সময় নষ্ট করাতে চেয়েছে। যাই হোক, আলোটার দিকে দেখালো সে। ওটা দেখতে যাব। কিসের আলো জানার দরকার, খুব সাবধান থাকবে। ওই আলো দেখতে যাওয়ার ব্যাপারটা ভালো লাগছে না মুসার। 10 জন সান্ডা মার্কা লোকের সঙ্গে লাগতেও ভয় পায় না সে, কিন্তু রোগাটে একটা মাত্র ভূত হলেও তার ধারাকাছে যেতে রাজি নয় সে। তবে কিছু করার নেই, কিশোর যখন যেতে বলেছে যেতেই হবে। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো কিশোর, তার পেছনে রইল রবিন। আরেকবার দ্বিধা করে যা থাকে কপালে ভেবে মুসাও পা রাখলো সিঁড়িতে। চিৎকার করে উঠল হঠাৎ, কিশোর সাবধান বেটারা! কথা শেষ করতে পারল না, প্রচন্ড বাড়ি লাগলো মাথায়, বেহুশ হয়ে গেল। ঝট করে ঘুরে তাকালো কিশোর আর রবিন। চোখে পড়ল 2টো ছায়ামূর্তি ওদেরই দিকে আসছে। দুজনের হাতেই হকি স্টিক। পালানোর চেষ্টা করে লাভ নেই, রুখে দাঁড়ালো 2 গোয়েন্দা। লোক দুটোকে আরো কাছে আসার সময় দিল। তারপর ওরা আঘাত হানার আগেই নড়ে উঠল কিশোর আর রবিন। একজন ব্যবহার করলো জুডোর কৌশল, আরেকজন চালালো কারাতে। ফেলে দিল লোক দুটোকে, তারপর উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে। চূড়ায় কি আছে দেখতেই হবে। কথাটা রবিনের মনে পড়লো প্রথমে। ফাঁদ নয় তো, হয়তো আলোর টোপ জেলে আমাদের টেনে নিয়ে চলেছে বেটারা। তাও দেখবো কি আছে বলে পেছন ফিরে তাকালো কিশোর। লোক দুটো আসছে কি না দেখার জন্য। তাকে এই থমকে দাঁড়ালো। লোকগুলো নেই, মুসাও নেই। তার মাথায় যে বাড়ি মারা হয়েছে একথা জানে না কিশোর কিংবা রবিন। ভেবেছে সেও আসছে পেছনে। উত্তেজনায় খেয়ালই করেনি লোকগুলোর সঙ্গে মারপিট করার সময় মুসা সেখানে ছিল না। মুসা কই? রবিনও ফিরে তাকালো। বেশ উজ্জ্বল হয়েছে জ্যোৎস্না, ভালো মতোই চোখে পড়ছে নিচের সিঁড়িগুলো। কোথাও দেখা গেল না মুসাকে। হয়তো কোথাও লুকিয়েছে, লোকগুলোকে দেখেই আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে লুকিয়ে পড়েছে। তা হতেই পারে না, জোর দিয়ে বলল কিশোর। তুমিও মুসাকে চেনো? মানুষের ভয় লেজ গুটিয়ে পালানোর বান্দাও নয়। তাহলে গেল কোথায়? চাঁদের আলো যত দূর চোখ যায় তাকিয়ে দেখলো দুজনে। কোথাও মুসাকে দেখা গেল না। কোনো নড়াচড়া নেই, কোনো মানুষ নেই। যে 2 জন লোক বাড়ি মারতে এসেছিল তাদেরও চোখে পড়ল না। আশ্চর্য! উদ্গিন্ন হয়ে পড়ল 2 গোয়েন্দা। মেরে বেহুশ করে ধরে নিয়ে যায়নি তো? রবিন বলল। 2 জন বাদেও আরো লোক থাকতে পারে, কিশোর বলল। নিয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। চূড়ায় উঠে কিসের আলো জ্বলছে দেখার আগ্রহটা আপাতত চেপে রাখতে বাধ্য হলো কিশোর। মুসার কি হয়েছে দেখা দরকার। আগে তাড়াতাড়ি নেমে চলল সিঁড়ি বেয়ে। শুধু চাঁদের আলোয় উপর ভরসা না করে টর্চও জ্বাললো। ঘুরিয়ে ঘুরিয়ে আলো ফেলে খুঁজতে লাগলো মুসাকে। চিহ্নই নেই।
তবে কি সত্যি কিডন্যাপ করে নিয়ে গেল? ব্যাপারটা কি বলতে গিয়ে থেমে গেল রবিন। পাথরের একটা বাড়ির দরজায় দুজন লোককে দেখা গেল। সোজা সেদিকে দৌড় দিল দুই গোয়েন্দা, কিন্তু হারিয়ে গেল লোকগুলো। এই এলাকা ওদের পরিচিত, যখন খুশি বেরোচ্ছে, যখন খুশি লুকিয়ে পড়ছে। বাড়িটার কাছে এসে অনেক খোঁজাখুঁজি করলো দুজনে, লোকগুলোকে পেল না। কয়েক মিনিট পরে একটা গাড়ির ইঞ্জিনের শব্দ হলো। চলে যাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলল কিশোর। তবে একটা ব্যাপার শিওর, মুসা ওদের সঙ্গে নেই। মাথা ঝাঁকালো রবিন। যে বাড়িটা থেকে বেরোলো তাতে ঢুকিয়ে রেখে যায়নি তো? চলো দেখি। দরজায় দাঁড়িয়ে টর্চের আলো ফেললো দুজনে। শূন্যবার মুসার নাম ধরে চেঁচিয়ে ডাকলো রবিন। পাথরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুললো সে চিৎকার, কিন্তু মুসার সাড়া নেই। দুজনকে যেতে দেখেছি, কিশোর অনুমান করলো। আরো লোক থাকতে পারে, ওরা হয়তো টেনে হিসড়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলেছে মুসাকে। তাহলে এখানে চেঁচামেচি করে লাভ হবে না। তবু চুপ করলো না রবিন, চেঁচিয়েই চলল মুসার নাম ধরে। কিশোর খুঁজে চলেছে, ভালো মতো না খুঁজে বেরোবো না এখান থেকে। পায়ের ওপর শরীরের ভার বদল করলো সে। কি যেন শুনলাম, কান পাতল দুজনেই। চাপা একটা গঙ্গানির মতো শব্দ শোনা গেল বাড়ির আরো ভিতরে। ফিসফিসিয়ে বলল কিশোর। পাথরের দেওয়াল, দরজা খুঁজতে লাগলো ওরা। ঢোকার পথ এক জায়গায় বুক সমান উঁচু চারকোনা একটা ফোকো দেখতে পেল। কয়েকটা পাথর পড়ে রয়েছে আশপাশেই। এককালে দরজাই ছিল, এখন আর সেটা বোঝার উপায় নেই। পাল্লা টাল্লা কিছু নেই। আর কোনো পথ না দেখে সেটা দিয়েই ঢুকে পড়লো দুজনে। আরো স্পষ্ট হলো গঙ্গানিটা। আরেকটা ফকর চোখে পড়ল, সেটা দিয়ে ছোট আরেকটা ঘরে চলে এলো ওরা। মুসাকে দেখতে পেল, হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে, জ্ঞান পুরোপুরি ফেরেনি। হাঁটু গেড়ে তার দোপাশে বসে পড়ল দুজনে। মাথায় বাড়ি মেরে বেহুশ করা হয়েছে, এক পাশ ফুলে উঠেছে গোল আলুর মতো। এছাড়া শরীরের আর কোনো জায়গায় জখম নেই। পানি দরকার ছিল, কিশোর বলল। তাহলে তাড়াতাড়ি হুঁশ ফেরানো যেত। যেন তার কথা কানে যেতেই চোখ মিটমিট করল মুসা, শূন্য দৃষ্টি। মুসা! একই সঙ্গে প্রায় চিৎকার করে উঠল রবিন আর কিশোর। কিশোর যোগ করল, ভালো আছো তো মুসা? কথা বলার শক্তি পাচ্ছে না মুসা, তবু কোনোই ভর দিয়ে কোনো মতো উঠে বসল। চলো বাইরে চলো, কিশোর বলল। তাজা বাতাস পেলে ভালো লাগবে। চলো, ধরে ধরে নিয়ে যাচ্ছি আমরা। দুদিক থেকে ধরে মুসাকে দাঁড়াতে সাহায্য করলো কিশোর আর রবিন। ওদের কাঁধে ভর দিয়ে টলতে টলতে বাইরে বেরোলো মুসা। কয়েকবার জোরে জোরে শ্বাস টানলো। অনেকটা সুস্থ বোধ করলে ভার সরিয়ে আনলো বন্ধুদের কাঁধ থেকে। বাড়ি মেরেছিল না? কিশোর জিজ্ঞেস করলো। মনে হয়, দুর্বল কণ্ঠে জবাব দিল মুসা। ঝাড়া দিয়ে যেন গোলাটে মগজ পরিষ্কার করতে চাইল। তোমরা ভালোই আছো মনে হয়। ভালো? লোক দুটোকে দেখলাম, হকিস্টিক হাতে তোমাদেরকে হুঁশিয়ার করেও সারতে পারলাম না। ধা মেরে বসলো আমাকে, তারপর সব কালো। আমার চিৎকার শুনতে পেয়েছিলে না? হ্যাঁ, রবিন বলল। অনেক ধন্যবাদ তোমাকে, নিজে মার খেয়ে আমাদের বাঁচিয়েছ। আরে না, হাত নাড়ল মুসা। অতটা হিরো নই আমি। চিৎকার না করলেও আমাকে মারত ওরা, কারণ আমি ছিলাম ওদের পেছনে। আবার টুলে উঠল সে। তাড়াতাড়ি তাকে ধরে ফেললো কিশোর আর রবিন। একটা পাথরের উপর বসিয়ে দিল জিরিয়ে নেওয়ার জন্য। আপাতত হোটেলে ফেরারই সিদ্ধান্ত নিল। মুসাকে ধরে ধরে নিয়ে এগুলো গাড়ির দিকে। কিশোর আশঙ্কা করছে লোকগুলো কোথাও লুকিয়ে থেকে ওদের উপর চোখ রাখছে। সুযোগ পেলেই হয়তো বেরিয়ে এসে আবার হামলা চালাবে। কিন্তু না, কেউ বেরোলো না। নিরাপদেই গাড়িতে উঠতে পারলো ওরা। ড্রাইভিং সিটে বসলো কিশোর। গাড়ি চালাতে চালাতে ভাবলো, কে লোকগুলো, কোথা থেকে এলো, কেন পিছু লেগেছে ওদের? অ্যাজটেক যোদ্ধাকে যারা খুঁজছে তাদেরই কেউ।
তদন্ত করা থেকে বিরত করতে চাইছে ওদেরকে। একই ভাবনা চলছে মুসা আর রবিনের মনেও। মুসা বলল, আমি সব বজগট করে দিলাম। কিশোর, পিরামিডের উপরে কে আলো জ্বেলেছিল জেনেছ? শয়তান লোকগুলোই গিয়ে উঠেছিল ওখানে। মনে হয় না। কিশোরের দৃষ্টি রাস্তার উপরে নিবদ্ধ। ওরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়। অত খোলা জায়গা যাবে না। কাল দিনের বেলা আবার যাব মন্টি অ্যালবানে, দেখি কোনো জবাব মেলে কিনা। আর কিছু বলল না মুসা। আহত জায়গাটা ব্যথা করছে, মাথা ঘুরছে অল্প অল্প। আগামী দিন রবিন আর কিশোরের সঙ্গে বেরোতে পারা শক্তি পাবে বলে মনে হলো না তার। তবে রাতের বেলা ভালো একটা ঘুম দিতে পারলে বলা যায় না সুস্থ হয়ে যেতে পারে সকালে। হোটেলে ঘরে পৌঁছেই বিছানায় গড়িয়ে পড়ল মুসা। কাপড় খোলারও শক্তি নেই। দাঁড়াও, খুলে দিচ্ছি, কিশোর বলল। সে আর রবিন মিলে প্রথমে মুসার জ্যাকেট খুলে ঝুলিয়ে রাখলো, তারপর খুলল জুতা আর মোজা, সব শেষে প্যান্ট। চোখ বন্ধ করে পড়ে রইল মুসা। মাঝে মাঝে নিদ্রা জড়িত কণ্ঠে শুধু বলল, কি করো, কি করো? শার্ট খুলতে গিয়ে বুক পকেটে একটা কাগজ পেল রবিন। জিজ্ঞেস করলো, এই মুসা, এটা কি, এই কাগজটা? আমি কোনো কাগজে রাখিনি। ভাঁজ খুলে ফেলল রবিন। পড়ে বিস্ময় ফুটল চোখে। তাকিয়ে রয়েছে কিশোর। ব্যাপারটা নজর এড়াল না তার। জিজ্ঞেস করলো, কি? নীরবে কাগজটা বাড়িয়ে ধরল রবিন। কিশোরও পড়ল, বাড়ি যাও। আমাদের গুপ্তধন ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। কথা না শুনলে মরবে। আর গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।